শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিল উর রহমান সাহেব ভারতে গিয়ে ভারতের গোয়েন্দা প্রধান জনাব অজিত দোভালের সাথে খানা খাইতেছেন। আর এদিকে ভারতের বর্ডার গার্ড যারা, তারা বাংলাদেশের একজনকে গুলি করে মেরে ফেলেছেন। বন্ধুরা, এই হলো ভারতীয়দের বন্ধুত্ব। ভারতীয়রা একদিকে আমাদের খানা খাওয়াবে, আর একদিকে তাদের লিথাল গুলি দিয়ে আমাদেরকে মেরে ফেলবে ভারতের বর্ডারে। যারা ভারতের এবং বাংলাদেশের বর্ডারের সাইডের জমিগুলিতে চাষাবাদ করতে যান, যারা গরু ছাগল আনতে যান, বা ভারত থেকে যারা গরু ছাগল কিনে আনতে যান, তাদেরকে তারা গুলি করে লিথাল গুলি করে মেরে ফেলছে। তো পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব সেখানে গেছেন। সেখানে যাওয়ার পরে তাকে খুব আপ্যায়ন করতেছেন তারা। আর পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব এটা তাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা লিথাল গুলি ব্যবহার করবেন না ভারতের সীমান্তে, কারণ এই গুলিতে আমাদের বাংলাদেশিরা প্রাণ হারায়। দেখেন, বাংলাদেশিদের প্রতি তাদের বন্ধুত্ব এতটাই, ভালোবাসা এতটাই বেশি যে তারা এই গুলিটা শুধু বাংলাদেশিদের উপরই ব্যবহার করে। পাকিস্তানের সীমান্তে কিন্তু তারা এই লিথাল গুলিটা ব্যবহার করে না। নেপালের সীমান্তেও তারা এই লিথাল গুলিটা ব্যবহার করে না। শ্রীলঙ্কার সাথেও তাদের সীমান্ত আছে, পানিপথের সীমান্ত, সেখানেও তারা এইগুলি ব্যবহার করে না। ভুটানের সাথেও তাদের সীমান্ত আছে, সেখানেও তারা এটা ব্যবহার করে না। এগুলা চায়নার সাথেও তাদের সীমান্ত আছে, সেখানে তারা এগুলি ব্যবহার করে না। কি বলে, মানে অন্য দেশের মানুষকে তারা হত্যা করে না, কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের বেলায় তারা এইগুলিটা ব্যবহার করে এবং বাংলাদেশিদের হত্যা করে, যেটা মানে একেবারেই একটা বর্ণবিদ্বেষ, ধর্মবিদ্বেষ এবং রাষ্ট্রবিদ্বেষী একটা কাজ ভারতীয়দের বাংলাদেশিদের প্রতি। তা না হলে তারা কোনো জায়গায় এটা ব্যবহার করে অন্য দেশের মানুষকে হত্যা করে না। শুধুমাত্র বাংলাদেশের প্রতি তারা এই গুলিটা চালিয়ে বাংলাদেশিদেরকে হত্যা করতেছে। কালকে সকালবেলাও তারা এই হত্যাটা করেছে একজনকে, লালমনিরহাট এলাকায়। তো তারা আবার বলে যে ভারত বাংলাদেশিদের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। তারা এইভাবেই বৈষম্যমূলক ব্যবহার করে আমাদের মানুষকে নির্বিচারে সীমান্ত এলাকা হত্যা করে তারা বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দিতেছে। তারপরে কথা হলো যে তারা ঘোষণা দিয়েছেন যে মানে ভারতের ভিসা বাংলাদেশিদের জন্য সহজ করা হবে। ভারতের ভিসা আমরা বাংলাদেশিরা নিতে যাব কি জন্য? ভারতের ভিসা আমরা আর নিতে যাব না, কারণ তারা আমাদের প্রতি এই ধরনের বৈষম্যমূলক ব্যবহার করবে। আমাদের মানুষকে তারা হত্যা করবে, আর আমরা তাদের দেশে ভিসা নিয়ে তাদের দেশে গিয়ে টাকা পয়সা খরচ করে তাদের অর্থনীতির উন্নতি করে আসবো। আমাদের কোনো দরকার আছে? মোটেই না। আমরা নতুন প্রথায় বিদেশ ভ্রমণ করব। বাংলাদেশের ট্রাভেল এজেন্টগুলি যারা আছে, তারা যদি মনে করেন একটা গ্রুপ ট্যুরের ব্যবস্থা করেন, পাকিস্তান, ইরান, আফগানিস্তান এই সমস্ত দেশ তারা ঘুরিয়ে আনবেন, সেইগুলির মাধ্যমে, সেই গ্রুপ ট্যুর ব্যবস্থার মাধ্যমে আমরা কিন্তু পাকিস্তান, ইরান, তারপরে থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এই সমস্ত দেশ ঘুরতে যেতে পারি।
এমনকি চীনেও যেতে পারি আমরা। হ্যাঁ, আর বাংলাদেশের বিমান ব্যবস্থাকে খুব বেশি চালু করতে হবে। বাংলাদেশ থেকে পাকিস্তান, বাংলাদেশ থেকে ইরান, আফগানিস্তান এই সমস্ত দেশে যাতায়াতের জন্য। আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব সেখানে গেছেন, তাকে পাঠানো হয়েছে। বাংলাদেশের বর্তমান বিএনপির মালিক তারেক রহমান সাহেব এর যেই 9 জন বিশিষ্ট পরামর্শক উপদেষ্টা আছেন, তাদের মধ্যে আছে ভারতের কিছু রয়ের এজেন্ট। ভারতের কিছু রয়ের এজেন্ট আছে, তারাই তারেক রহমানের প্রেশার দিয়ে, চাপ দিয়ে এই পররাষ্ট্রমন্ত্রীকে ভারত পাঠাইছেন। একটা গণতান্ত্রিক দেশে এই উপদেষ্টা মানে অনির্বাচিত উপদেষ্টা আছেন কিছু, যেমন মির্জা আব্বাস একজন নির্বাচিত উপদেষ্টা তারেক রহমানের। অনির্বাচিত উপদেষ্টা কিছু আছেন যারা জনগণের ভোটে নির্বাচিত না, তাদেরকেও তারেক রহমানের উপদেষ্টা রাখা হয়েছে এবং তাদের মধ্যে ভারতের রয়্যাল এজেন্ট আছে। তো এটা কিভাবে হইল যে অনির্বাচিত লোকেরাও নির্বাচিত একজন সংসদ সদস্যকে পরামর্শ দিতে পারবেন, বা নির্বাচিত প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতে পারবেন অনির্বাচিত লোকেরা, যারা নাকি নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে মাধ্যমে নির্বাচিত হন নাই, তারা পরামর্শ দিতে পারবেন নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান সাহেবকে, যিনি এখন প্রধানমন্ত্রী। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা বাতিল করতে হবে। তো বন্ধুরা, তো তারাই চাপ দিচ্ছেন খলিলুর রহমান সাহেবকে ভারতের ব্যাপারে। ভারতের যে প্রজেক্টগুলি আছে বাংলাদেশে, সেই প্রজেক্টগুলিকে উন্মুক্ত করে দিতে হবে ভারতীয়দের জন্য। কিন্তু 10 বছরও এমন প্রজেক্ট আছে যে গত 10 বছরও তারা সম্পন্ন করতে পারে নাই। তারা বাংলাদেশকে দুর্বল করে দিচ্ছে তাদের প্রজেক্টগুলিকে মানে শেষ না করে। বাংলাদেশের অর্থনীতিকে তারা দুর্বল করে দিচ্ছে, উন্নয়নকে তারা বাধাগ্রস্ত করছে। তা আমরা সেই ভারতকে কী জন্য প্রজেক্ট আবার দিতে যাব, সেই অসম্পূর্ণ প্রজেক্টগুলিকে? তারপরে বাংলাদেশের ভিতরে আবার বিবি সওদা নামের এক মহিলা, যিনি ভোলাতে মানে হিজাব পরে চলাফেরা করেন, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তাকে গ্রেপ্তার করে নিয়ে যে তাকে অনেক কিছুই করছে, অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছে। তিনি নাকি সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট দিছিলেন। তাকে মানে সেখানকার কর্মকর্তারা বলছেন যে আপনি ভারত বিরোধী পোস্ট দিয়ে ভারতে কিছু করতে পারবেন? তো আপনারা দিল্লির কিছু করতে পারবেন? আপনারা ভারত বিরোধী পোস্ট লেখেন কেন? ভারত বিরোধী পোস্ট কি? ভারতের সমালোচনা করলেই সেটা ভারত বিরোধী হয়ে যায়। ভারত আমাদের বিরুদ্ধে অন্যায় আচরণ করবে আর আমরা সেটা লিখতে পারবো না। এটা কোন ধরনের ব্যবস্থা প্রশাসন আমাদের উপরে চাপিয়ে দিতে চাইতেছে? এটা তো মনে হয় সেই হাসিনা, অর্থাৎ ভারতীয় দোসর আওলিগারদেরই একটা ব্যবস্থা আবার চালু হইতেছে বাংলাদেশের প্রশাসনের ভিতরে। আবার তারা যারা একটু পরহেজগার টাইপের মানুষ, তাদের উপর তারা আবার নির্যাতনের পায়তারা করতেছে। অর্থাৎ সেই
পুরানা হাসিনা ব্যবস্থার আমলে ভারতীয়রা যেভাবে বাংলাদেশের উপর আধিপত্য কায়েম করে বাংলাদেশের ভিতরে জঙ্গি নাটক খেলেছে, হলিয়া আর্টিজানে জঙ্গি সিনেমার শুটিং করেছে, তারপরে বিডিআর বিদ্রোহের নামে তারা বাংলাদেশে আর্মি অফিসারদেরকে হত্যা করেছে। হ্যাঁ, তো সেই ধরনের মানে কাজকাম কুকাম তারা করবে। হ্যাঁ, আর আমরা সেগুলির সমালোচনা করতে পারবো না, সোশ্যাল মিডিয়ায় লিখতে পারবো না। এই ধরনের সরকার তো আমরা আশা করি নাই। বাংলাদেশের জনগণ যদি আবার খেপে, এই যে তোমাদের মতো সংসদ সদস্য যারা তোমরা আছো, তোমাদেরকে উৎখাত করা কোনো ব্যাপার না। হ্যাঁ, তোমাদের এটা মনে রাখতে হবে। ভারতীয় দালাল যারা 16 বছর বাংলাদেশের উপর চেপে বসেছিল, তাদেরকে কিন্তু বাংলাদেশের ছেলেপেলেরা উৎখাত করছে। আর তারেক রহমানের এটা মনে রাখতে হবে যে তিনি কিন্তু বাংলাদেশ থেকে দৌড়ানি খেয়ে 17 বছর বিদেশে পড়ে ছিলেন। হ্যাঁ, আবার দৌড়ানি খেলে 100 বছরের মধ্যে আর ফিরতে পারবেন না বিএনপি দল নিয়ে। তো আপনাদেরকে সেই চিন্তাটা মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।